আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কি খবর আপনাদের? কিছু পুরান কথা আপনাকে একটু মনে করায় দেই। 5 আগস্টের পর আমি বারবার একটা কথা কইতাম না যে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, অর্থাৎ কয়লারে আপনি সকাল সন্ধ্যা যতবার ধন না কেন ওই কয়লার রং কালোই থাকবো। কয়লার রং রে আপনি সারা জিন্দেগি ধুইয়া সাদা করতে পারবেন না, রঙিন করতে পারবেন না, অন্য কোনো বর্ণে রূপান্তর করতে পারবেন না। এটা হয় না, এটা প্রকৃতি প্রদত্ত, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। একটা প্রশ্নের উত্তর আমারে দেন তো, সাপের পেট থেকে কি কখনো বিড়ালের বাচ্চা কিংবা ইঁদুরের বাচ্চা বের হয়? হয় না। সাপের পেট থেকে বরাবর সাপের বাচ্চা বের হয়। আরেকটা প্রশ্ন, সাপের পেট থেকে যেই সাপের বাচ্চা বের হয় সেই বাচ্চা বের হবার বেশ কিছুদিন পর যদি অন্য কোনো প্রাণীর সাথে, বিড়াল কিংবা ইঁদুরের সাথে আপনি তাকে রাখেন, সে কি বিড়াল বা ইঁদুরের স্বভাব সম্পূর্ণরূপে ধারণ করতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব না। সাপের বাচ্চা তার জন্মের পর যে শিক্ষাটা পাইছে ওই শিক্ষা নিয়ে অন্য কোনো প্রাণীর সাথে যে বসবাস করবে, ওই শিক্ষার মাধ্যমে তার জীবন পরিচালিত করবে। ঠিক একইভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেই পরিবারে জন্ম নেয় সেই পরিবারের প্রাথমিক শিক্ষা তার বাকি জীবনে, চলার পথে, পেশাগত জীবনে, পারিবারিক জীবনে সবকিছুতে প্রভাব ফেলে। সেই শিক্ষার বাইরে সে কখনো যেতে পারে না। সহজ ভাষায় যদি বলি, একজন মানুষ তার পরিবার থেকে যেই প্রাথমিক শিক্ষা পায়, পারিবারিক শিক্ষা পায়, তার পেশাগত জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে সবকিছুতে সেই শিক্ষার প্রতিফলন ঘটে। সেই শিক্ষার বাইরে, সেই স্বভাবের বাইরে চাইলেও সে যেতে পারে না। এটা ধ্রুব সত্য এবং এটাই বাস্তবতা। প্রকৃতির নিয়মও বলতে পারেন। হঠাৎ কইরা এই কথাগুলা কেন কইতাছি? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। 17 বছর লন্ডনে ছিলেন, প্রবাস জীবনে ছিলেন, রেমিটেন্স যোদ্ধা ছিলেন, ইমো যোদ্ধা ছিলেন, ইমোতে দল পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। অনেকেই বলে 2007 সালে যখন সেনাবাহিনীর বেধড়ক পিটুনি খেয়ে মুচলেকা দিয়ে চিকিৎসার কথা বলে লন্ডনে চলে গেছিল, আপনারা অনেকেই বলতেন না লন্ডনের পরিবেশ, পশ্চিমা পরিবেশ, সভ্য দেশ, সভ্য ইতিহাস, সভ্য সংস্কৃতি, সভ্য সমাজ ব্যবস্থা, সভ্য রাষ্ট্র ব্যবস্থা, সব সভ্যতার মধ্যে ঢুইক্কা জনাব তারেক রহমান সভ্য হইছেন। অতীতের সব ভুল ভ্রান্তি, অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত যে অপশাসন কায়েম করছিল, হাওয়া ভবন সৃষ্টি করছিল, খুন গুমের রাজনীতি কায়েম করছিল, টেন্ডারবাজি ঠিকাদারি রাজনীতি কায়েম করছিল, শিল্পা শেঠিরে নিয়ে এসা বাইজিনাস নাচাইছিল, সবকিছুরে ভুইল্লা অহন এক সভ্য তারেক রহমানে পরিণত হয়েছে। 62 বছর বয়স। এখন কি আর অসভ্যতামো করার সময় আছে? সুযোগ আছে? প্রতিহিংসার রাজনীতি ভুইলা গিয়া সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়া বাংলাদেশের মানুষের ভাগ্য রেখা উন্নয়ন করবার লাইগা বাংলাদেশে আইছে। বাংলাদেশটা তারেক রহমানের হাত দিয়া বিশাল কিছু হয়ে যাইব গা। আপনারা তো কইছেন না? মিথ্যা কথা কইতে পারবেন? অনেকেই কইছেন তারেক রহমান কে আগের তারেক রহমান আছে, তারেক রহমান অহন নতুন তারেক রহমান, তারেক রহমান অহন সব প্রতিহিংসা ভুইলা গিয়া সবকিছু ঠিকঠাক করে রাখছে। কি কোনো কিছু মিলছে? মিলবে না। যে ব্যক্তি বিরোধী দল মতকে নিশ্চিহ্ন কইরা দেওয়ার লাইগা গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটায়, সেই দলের বৃহৎ বৃহৎ নেতাদেরকে হত্যা করে, যেই ব্যক্তি ক্ষমতা দীর্ঘায়িতকরণের লাইগা এক যুগে সারা দেশে সিরিজ বোমা হামলা ঘটায়, যেই ব্যক্তি ক্ষমতা দীর্ঘায়িতকরণের লাইগা মৌলবাদী, জঙ্গি, জিহাদি, সন্ত্রাসীদের সাথে আতাত করে, সেই ব্যক্তি সভ্য হইব, প্রতিহিংসার রাজনীতি ভুইলা যাইব, এটা আপনারা কেমনে ভাবলেন? বাংলাদেশের রাজনীতিতে বিরাজনীতিকরণের যে 1/11, 1/11 সময় অপকর্মের দায়ে যে সেনাবাহিনীর হাতে উদম কেলানি খাইছিল, এটা ভুইলা গেছে তারেক রহমান? আপনারা কি মনে করেন ভুলছে? ভুলে নাই। আপনারা অনেকেই ভাবছিলেন 1/11 সবকিছু ভুইলা গিয়া তারেক রহমান সুষ্ঠু ধারার গণতান্ত্রিক রাজনীতি করব, আওয়ামী লীগের ব্যান উঠাই দিব, দিয়া একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করব, বাংলাদেশটা ঠিকঠাক মতো চালাইব, বাংলাদেশে কোনো অন্য দেশের দাসত্ব মানবো না, বাংলাদেশের মানুষের পক্ষে কথা কইব, বাংলাদেশের মানুষের জন্য উল্টায় ফেলছে উল্টায়া। আজ থেকে 3 বা 4 দিন পূর্বে 1/11 সময় তারেক রহমানের গ্রেফতার কিংবা তার উপর যে নির্যাতন হয়েছিল, এটার সাথে সম্পৃক্ত বা তৎকালীন সময়ে একজন সেনা কর্মকর্তা ছিল মাসুদ উদ্দিন চৌধুরী। তাকে বাড়িধারা থেকে গ্রেফতার করছে তারেক রহমানের গোয়েন্দা পুলিশ।
তার ওই ধারাবাহিকতায় 2011 থেকে 2013 সাল পর্যন্ত ডিজিএফআই এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার মিরপুরের ডিওএইচএস এ তার যে বাসা ছিল সেখান থেকে। এখন তার মধ্যে যদি ঝামেলা থাকতো, যাকে গ্রেফতার করা হয়েছে ডিজিএফআই এর চিফ, সে কি দেশে থাকতো? সে দেশ ছেড়ে চইলা যাইতো না? যাইতো কিনা? এবং সাবেক কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী, সে কি দেশ থেকে চলে যেত না? যায় নাই, কারণ তাদের মধ্যে সে 2 নাম্বারই ছিল না। এখন 111 ঘটাইছে যারা যারা ছিল, যেমন ইকবাল করিম ভুইয়া, সাবেক সেনাপ্রধান, সুদখুর মোহাম্মদ ইউনুস, এছাড়াও আরো যারা যারা আছে, ইউনুসের উপদেষ্টা পরিষদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ক্লাউন, এই জাহাঙ্গীরও কিন্তু 111 এর এক অন্যতম কুশীলব। আমার প্রশ্ন হইল, যারা যারা 111 এর সাথে সম্পৃক্ত ছিল সবাইকে গ্রেফতার করবে? যদি 111 এর সময়কার সবাইকে গ্রেফতার করা হয়, তাইলে পরে 2024 5ই অগাস্ট এই জঙ্গি উত্থানের সাথে যারা যারা জড়িত ছিল, জনাব তারেক রহমান, আপনি নিজেও কিন্তু এই আন্দোলনের মাস্টার মাইন্ড, আপনারও কিন্তু তাইলে বুঝতেছেন তো কি হইব? মুখ দিয়া কইলাম না। তার মানে দাঁড়াইলো, অতীতে যারা যারা বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন করছে, সেনাপ্রধান ছিল, গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান ছিল, র্যাব প্রধান, ডিবি প্রধান, পুলিশ প্রধান, বিজিবি প্রধান, নৌবাহিনী প্রধান, সবাইরে গ্রেফতার করতে হইব। মানে 2008 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত যারা যারা দায়িত্ব পালন করছে সবাইকে গ্রেফতার করব। দাঁড়ান, একটু এনার্জি ড্রিঙ্ক খাইলে, অনেক জোরে চিল্লাইতেছে তো। তার মাইনে দাঁড়াইলো, যারা যারা 2008 সালের পর থেকে 2024 পর্যন্ত দায়িত্ব পালন করছে সবাইরে গ্রেফতার করবো তারেক রহমান। তার প্রতিহিংসার রাজনীতি কায়েম করণের লাইগা? জি, কইলাম না, উদাহরণ দিছি না একটা উদাহরণ। সাপের বাচ্চা কখনো বিড়ালের বাচ্চা হয় না, সাপের পেট থেকে সাপই বাইর হয়। তার পিতা ছিল বাংলাদেশের রাজনীতির, সে হইছে গিয়া বর্তমানে বাংলাদেশের রাজনীতি। আর সাপ কোনোদিনও বিড়ালের বাচ্চা হইব না, কোনোদিনও পোষ মানবো না ভাই। আপনি যেই পরিবেশে রাহান না কিনলে গা কোনো লাভ নাই। যেই ব্যক্তি বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ানের লাইগা গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটায়, সেই ব্যক্তি প্রতিহিংসা রাজনীতি থেকে বের হয়ে আসবে, এটা আপনাকে মনে হয়েছিল? আমি কিন্তু বরাবর একটা কথা কইছি, তারেক রহমান কোনোদিনও শুধরাইব না, কোনোদিনও না। কিন্তু আমার একটা ধারণা ভুল হইছে, ভাবছিলাম একটু সময় নিয়ে সিস্টেমেটিক ওয়েতে তারেক রহমান প্রতিহিংসা রাজনীতি কায়েম করব, কিন্তু এখন দেখতাছি ক্ষমতায় আউনের পর মামায় 2 মাস সময় নেয় নাই, এর আগেই খেলা শুরু করে দিয়েছে। কারণ কি জানেন? হ্যাঁ, এখানে একটা কারণ আছে। কারণ হইল গিয়া, তার যে বেশি দিন মেয়াদ নাই এইটা সে নিজেও জানে, কারণ সে তো নির্বাচিত প্রধানমন্ত্রী না। এই নির্বাচন তো একটা সময় অবৈধ হিসেবে গণ্য হবে। যদি সংবিধান অক্ষুণ্ণ থাকে তবে অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো সংবিধানের অংশ না, এবং অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজিত নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন না। সুতরাং এই সরকার অবৈধ, এই নির্বাচন অবৈধ, এবং জনাব তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, এটা তারেক রহমান নিজেও জানে। যত আইন প্রণয়ন করা হোক না কেন, বাংলাদেশের সংবিধানকে যে কোনো সময় কাটাছেঁড়া করা যায়। বাংলাদেশের সংসদ এমন একটা সংসদ ব্যবস্থা, এইখানে মারামারি ছাড়া সবই হয়, সব আইন বদলে দেওয়া যায়। সুতরাং বুঝতেই তো পারতেছেন কি হইব। যা হোক গা, তারেক রহমান বেশি তাড়াহুড়া করতেছেন, এটার ফলাফল ভালো হবে না। আপনি একটু ভেবে চিন্তা কাজ করেন, দেখা গেল আপনার পিতার মতো পরিণতি আপনার হতে পারে। আমরা সেটা চাই না। আমরা চাই না বাংলাদেশে একটা সংকট সৃষ্টি হোক। প্রিয় দর্শক, ভালো থাকবেন। তারেক রহমান তাই জানেন ডিজিএফআই এর ভেতরে শেখ মামুন খালেদ সহ কোন কোন কর্মকর্তারা এই যে তার মুক্তির বিষয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা সাজানোর কাজটা করেছেন তখন 2008 সাল জুড়ে, এবং যেই মামলার প্রেক্ষিতে, যেই মামলার ধারাবাহিকতায় পুরো শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এই জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিতভাবেই একটা তালিকা নিয়ে এগুচ্ছেন। সবসময় আমি যেটা বলেছি, তারেক রহমানকে 2007 সালের মার্চে গ্রেফতার করবার পর 2008 সেপ্টেম্বর পর্যন্ত সেনা হেফাজতে রেখে যেই সেনা কর্মকর্তারা অমানসিক নির্যাতন চালিয়েছিলেন, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিলেন, তারা কারা? কারা তাকে জিজ্ঞাসাবাদের নামে নিয়মিত জিজ্ঞাসাবাদ কক্ষে অপমান করতেন, ভয়ভীতি প্রদর্শন করতেন, হুমকি দিতেন, এবং কারাই বা
তার মার সাব জেল পর্যন্ত গিয়ে তারেক রহমানকে যে আটকে রাখা হয়েছে এবং কিছুতেই তাকে ছাড়া হবে না, আরেক জেলে আছেন আরাফাত রহমান কোকো, এই দুই পুত্রের কারাবাসের বিষয়টা নিয়ে এক রকমের ব্ল্যাকমেইলের পরিস্থিতি সৃষ্টি করেছিলেন এবং কিছুতেই কারা খালেদা জিয়ার বারবার এক রকমের নির্বাচনে যোগ না দেওয়ার জেদ, দর কষাকষি, নানা রকম আলাপ আলোচনা অনুরোধ সত্ত্বেও তারেক রহমানকে কিছুতেই বিদেশ যেতে দিতে রাজি হচ্ছিলেন না। ভয়াবহভাবে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও একমাত্র তারেক রহমান জানেন কারা তাকে প্রতিনিয়ত প্রতিদিন ওই কক্ষের ভেতরে বন্দি দশায় অপমান করে যাচ্ছিল এবং ভয় ভীতি প্রদর্শন করে নির্যাতন চালিয়ে যাচ্ছিল। কাজেই তারেক রহমানের কাছে একটা তালিকা থাকবে, সেটা খুব স্বাভাবিক। মাসুদ উদ্দিন চৌধুরীকে দিয়ে যে গ্রেফতারটা হয়েছে 5 দিন আগে, তাতেই স্পষ্ট হয়েছে তারেক রহমান একে গ্রেফতার করেছেন 1/11 বিষয়টির এক রকমের প্রতিশোধ নিতে, প্রতিকার করতে, সুস্পষ্ট বার্তা দিতে যে শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে এভাবে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন করে রাজনৈতিক সংস্কারের যে প্রক্রিয়া 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শুরু করেছিল, সেটা একটা অনৈতিক পদ্ধতি ছিল এবং এর বিচার হওয়া দরকার। আবারও গতকাল গভীর রাতে আরেক সাবেক 3 তারকা জেনারেলের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, ডিবি গোয়েন্দা পুলিশ। সেখানেও যখন মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং খুব সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মাসুদ উদ্দিন চৌধুরীকে কিন্তু বারিধারা ডিওএইচএস এর সেনা কর্মকর্তাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে বহাল তবিয়তে তার বাড়িতেই পাওয়া গিয়েছিল। কিন্তু এই মামুন খালেদকে গ্রেফতার করতে যখন ডিবি পুলিশ অভিযান চালালো, তখন তাকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে কি এই যে 1/11 সঙ্গে জড়িত সাবেক সেনা কর্মকর্তারা এরই মধ্যে, কারণ তারা তো জানেন কে কে জড়িত ছিলেন তারেক রহমানকে নির্যাতনে, কে কে কি কি কাজে জড়িত ছিলেন, তারা এরই মধ্যে গা ঢাকা দিতে শুরু করেছেন, যে কারণে এই সাবেক ডিজিএফআই মহাপরিচালককে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে তার বাড়িতে বুধবার গভীর রাতে গিয়ে খুঁজে পাওয়া যায় না, তাকে গ্রেফতার করতে হয় পুলিশের মিরপুর এলাকা থেকে। সম্ভবত তালিকা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, সেটা বুঝে এরই মধ্যে 1/11 সঙ্গে সংশ্লিষ্ট সাবেক সেনা কর্মকর্তারা গা ঢাকা দেওয়া শুরু করেছেন। এই শেখ মামুন খালেদ তিনি সে সময় ডিজিএফআই এর পরিচালক হিসেবে কাজ করছিলেন। পরে শেখ হাসিনার আমলে এসে বছর দেড়েকের মতো তিনি 2011 থেকে 13 পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে কাজ করেন বটে, কিন্তু এই 2007-এর 1/11 সরকারের সময় তিনি ছিলেন মাসুদ উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তাহলে রিমান্ডে কি মুখ খুলতে শুরু করেছেন নাকি তারেক রহমানের তালিকা অনুযায়ী গ্রেফতার হচ্ছে? এই দুটো বিষয়েই সন্দেহ করা যায়। মানে মাসুদ উদ্দিন চৌধুরী কি এর নাম বলেছেন, নাকি তারেক রহমানের তালিকাতে বরাবরই এই মামুন খালেদ ছিলেন? তারেক রহমানের কাছে সুস্পষ্ট তালিকা থাকবার কথা, কারণ এই মামুন খালেদ ডিজিএফআই এর পরিচালক পদে কাজ করছিলেন 2007-এর 1/11 পুরো সময়টাতেই, এবং তারপর ফজলুল বাড়ি আরেকজন যে সেনা কর্মকর্তার নাম আমরা প্রত্যেকে 1/11 সম্পর্কে যত লেখা বেরিয়েছে বা সে সময় যারা আমরা পর্যবেক্ষণ করছিলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে 1/11 ঘটনা প্রবাহ, আমি তখন সাংবাদিকতায় ছিলাম, বিবিসি বাংলায় কাজ করছিলাম, চৌধুরী ফজলুল বাড়ি একেবারে মুখে মুখে প্রচারিত একটি নাম ছিল। সেই ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বাড়ি সে সময় কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সিআইবির দায়িত্ব পালন করছিলেন এবং তাকে তিনি ডিজিএফআই এর মহাপরিচালক পদেও গিয়েছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময়। তো সেই চৌধুরী ফজলুল বাড়িকে যখন 2008-এর শুরুর দিকে ওয়াশিংটনে একটা সেফ এক্সিট দেয় তখনকার 1/11 সরকার, তখন সেই কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর দায়িত্ব পালন করতে আসেন এই ডিজিএফআই এর পরিচালক চৌধুরী মামুন খালেদ। কাজেই এই যে শেখ মামুন খালেদ
যাকে গ্রেফতার করানো হলো এবং যার বিরুদ্ধে কোন মামলায় তাকে গ্রেফতার করানো হয়েছে সেটা গোয়েন্দা পুলিশ সংবাদ মাধ্যমকে গ্রেফতারের দিন বলতে পারলো না, যেমনটা মাসুদ উদ্দিন চৌধুরীর ক্ষেত্রেও বলতে পারেনি। সেই শেখ মামুন খালেদও অত্যন্ত প্রভাবশালী একজন সেনা কর্মকর্তা ছিলেন। 2008-এর পর যখন চৌধুরী ফজলুল বাড়ি ডিজিএফআই থেকে চলে গেছেন, তখনও কিন্তু ডিজিএফআই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই মাসুদ উদ্দিনের ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার আমিন তখন নিয়মিত খালেদা জিয়ার সাব জেলে যাচ্ছেন এবং এক রকমের দর কষাকষি করছেন এবং প্রায়শই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে তার সাথে করে নিয়ে যাচ্ছেন। মওদুদ আহমেদের বই কারাগারে কেমন ছিলামে তার বিস্তারিত বর্ণনা আছে। সেখানে বলা আছে খালেদা জিয়ার সঙ্গে তার যখন নাইকো মামলার হাজিরায় দেখা হতো আদালতে, খালেদা জিয়া তখন বলতেন যে এই ডিজিএফআই এর কর্মকর্তারা নিয়মিত তাকে বিরক্ত করতে আসেন এবং তিনি সুস্পষ্টভাবে বলেছেন দুই ছেলের মুক্তি, মানে দুই ছেলেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্তে একমত না হলে সেনা কর্মকর্তারা তিনি কিছুতেই বিএনপিকে নিয়ে 2008-এর শেষের নির্বাচনে যেতে রাজি হবেন না। এই দর কষাকষির মধ্যে এই ডিজিএফআই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তখন জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাগুলো সাজায় এবং এসব দিয়ে তার উপর এক রকমের প্রভাব বিস্তারের চেষ্টা করে যে আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য মালয়েশিয়া পাঠানো হয়েছে, কিন্তু তারেক রহমানকে আটক থাকতেই হবে এবং খালেদা জিয়াকে রাজি হয়ে যেতে হবে নির্বাচনে, না হলে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে হবে। খালেদা জিয়া সে সময় পুত্রের চিকিৎসার্থে বিদেশ যাওয়ার বিষয়ে একেবারে রোখা এবং একেবারেই অনড় অবস্থান নেন। মওদুদ আহমেদের বইয়ে তার সুস্পষ্ট বর্ণনা আছে। সে সময়কার ভিডিও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেখানে বেগম খালেদা জিয়াকে দেখা যায় তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন যে ছেলের যা অবস্থা হাসপাতালে দেখে বেরিয়ে তাকে এক্ষুনি বিদেশ না পাঠালে তিনি বাঁচবেন না, তিনি সুস্থ হবেন না, তিনি হাঁটতে পারবেন না, মানে তারেক রহমান। এবং তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন প্রয়োজনে তারেক রহমান আর আপাতত রাজনীতি করবেন না, তবু যেন তারেক রহমানকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এমন পরিস্থিতিতে অবশেষে 2008-এর সেপ্টেম্বরে জামিন নিয়ে তারেক রহমান বিদেশ যেতে পারেন। তারেক রহমান তাই জানেন ডিজিএফআই এর ভেতরে শেখ মামুন খালেদ সহ কোন কোন কর্মকর্তারা এই যে তার মুক্তির বিষয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা সাজানোর কাজটা করেছেন তখন 2008 সাল জুড়ে। এবং যেই মামলার প্রেক্ষিতে, যেই মামলার ধারাবাহিকতায় পুরো শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এই জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায়। এবং সে কারণেই তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে দেশে ফেরার আগে লন্ডন থেকে অনলাইনে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি মনে করেন 1-11 সরকার একটা অনৈতিক সরকার, অসৎ উদ্দেশ্যে এসেছিল। বাংলাদেশের যে রাজনৈতিক একটা ভিত্তি গড়ে উঠেছিল দোষ ত্রুটির মধ্য দিয়ে, সেই রাজনীতির ভিত্তি নষ্ট করে দিতে, বিরাজনীতিকরণের পথে নিতে এবং রাজনৈতিক দলগুলোর ইমেজ নষ্ট করতে 1-11 ঘটানো হয়েছিল। এবং তিনি তখনও বলেছেন যে এরপর আমরা দেখেছি সেই ইন দ্য নেম অফ ডেমোক্রেসি তারই ধারাবাহিকতা চলেছে। মানে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় তার মায়ের ভুক্তভোগী হওয়ার বিষয়টিকে যেমন 1-11 সুস্পষ্ট ধারাবাহিকতা মনে করেন, এই যে 17 বছর তিনি দেশে আসতে পারেন নাই, সেটা কোন মুচলেকার জন্য এবং কারা বাধাগ্রস্ত করেছে। কারণ এই ব্যক্তিরা, সেই 1-11 সময়ের ব্যক্তিরা তখনও সেনাবাহিনীর ভেতরে বিভিন্ন স্তরে পদে বহাল তবিয়তে থেকেছে। কাজেই তিনি জানতেন কারা 1-11 ধারাবাহিকতা রক্ষা করে আওয়ামী লীগ আমলেও বাধাগ্রস্ত করে গেছে এবং সেই চর্চা, নির্যাতনের চর্চাও অব্যাহত রেখেছে। তারেক রহমান তাই সুস্পষ্টভাবে যখন তার দেশে ফেরার ব্যবস্থা করেছেন এবার, তখন তিনি এই 1-11 প্রতিকার করবেন। 1-11 সময়ে যারা গায়ে হাত তুলেছেন, যারা তার মাকে হুমকির সম্মুখীন করেছেন, তাদের পরিবারকে 17 বছরের বেশি ধরে বিচ্ছিন্ন রেখেছেন। আরাফাত রহমান কোকো এক দেশে থেকেছেন, তিনি সেখানে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তারেক রহমান এক দেশে নির্বাসনে থেকেছেন। আর মা খালেদা জিয়া
এই বাংলাদেশে বসে ক্রমাগতভাবে আদালত, কারাগার, মামলা মোকদ্দমা সামলেছেন, ছেলেদেরকে দেশে ফেরত আনতে পারেন নাই। বিএনপিকে আবারও নির্বাচিত হয়ে সরকার গঠনের জন্যে মানে 17 বছর অপেক্ষা করতে হয়েছে। এই পুরো বিষয়গুলোর প্রতিকার করতে এই ব্যক্তিদের সুস্পষ্ট বার্তা দেওয়া, যারা বিশ্বাসঘাতকতা করেছেন খালেদা জিয়া সরকারের সঙ্গে, বিএনপির রাজনীতির সঙ্গে, তাদেরকে সুস্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। তারেক রহমান সেটা জানেন, কারণ মইনু আহমেদ তাদের নিয়োজিত সেনাপ্রধান ছিলেন। 12-13 জনকে সুপারসিড করে নিয়োগ করা হয়েছিল। মাসুদ উদ্দিন চৌধুরী তার মামার ভাইরা ভাই ছিলেন। এই শেখ মামুন খালেদ, যাকে কিনা গ্রেফতার করালেন তারেক রহমান, এখন সেই শেখ মামুন খালেদকে ডিজিএফআই এর পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল বিশ্বস্ত জন জেনে খালেদা জিয়ার আমলে। তাই এখন যারা দেশে আছেন এবং 1-11 সরকারের সময় নানা ভূমিকা রেখেছেন, নিশ্চিতভাবেই তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, দেশ ছাড়বার চেষ্টাও হয়তো করবেন। তবে দেশ ছাড়তে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই শেখ মামুন খালেদের ওপরেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া ছিল। নানা আমলে এদের বিরুদ্ধে ব্যবহার করবার জন্য মামলা মোকদ্দমাও নিশ্চিতভাবেই দেওয়া আছে। কাজেই যারা এখনো দেশে আছেন, এর আগেই সেফ এক্সিটের ব্যবস্থা করেন নাই, মাসুদ উদ্দিন চৌধুরীর মতো আত্মবিশ্বাস নিয়ে দেশে ছিলেন যে কেউ তার কিছু করতে পারবেন না, তারা নিশ্চিতভাবেই ভয়ে আছেন। তারেক রহমান, খালেদা জিয়া কখনো নাম উল্লেখ করে বলেন নাই কারা তাদের ওপর এই নির্যাতনের পুরো চক্রটি চালিয়েছিল। কিন্তু খালেদা জিয়া 2016 সালে যখন মাহফুজ আনাম সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে বসলেন যে ডিজিএফআই এর দেওয়া তারেক রহমান সহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পর্কের খবর তিনি কোনো যাচাই বাছাই না করেই 1-11 সময় যে ডেইলি স্টারে ছাপিয়ে গেছেন, সেটা ভালো সাংবাদিকতা হয়নি। এবং তারপর যখন শেখ হাসিনা, তখনকার প্রধানমন্ত্রী, 2016 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন এই মাহফুজ আনামরা ডিজিএফআই কে সহায়তা করবার মাধ্যমে এবং ওসব খবর ছাপিয়ে তার এবং বেগম খালেদা জিয়ার গ্রেফতারের পথ তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে -2 বাস্তবায়ন করতে চেয়েছিলেন, তখন খালেদা জিয়া এক অনুষ্ঠানে প্রকাশ্যেই সংবাদ মাধ্যমের সামনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন যে উনি যদি সত্যি সেটা মনে করেন, তাহলে কেন এখনো জেনারেল মাসুদ, তখনকার একেবারে শুরুর দিককার 2007-এর 1-11 সরকারের শুরুর দিককার ডিজিএফআই প্রধান রুমি এবং দুদকের প্রধান হাসান মাসুদ চৌধুরীকে গ্রেফতার করে দেখাচ্ছেন না। এই 3টি নাম ছাড়া আর কোনো নাম কখনো অবশ্য উল্লেখ করতে দেখা যায়নি খালেদা জিয়াকে। তারেক রহমানের মুখ থেকেও আমরা কখনো শুনিনি। তবে তারেক রহমান সুনির্দিষ্টভাবে তালিকা নিয়ে নেমেছেন। ইকবাল করিম ভুইয়া সহ অনেক শীর্ষ সেনা কর্মকর্তা 1-11 সময়কার, যারা তখনও বহাল তবিয়তে ছিলেন, এখনো দেশে বহাল তবিয়তে আছেন, তাদের যে হৃৎকম্প শুরু হয়েছে সেটা বলাই বাহুল্য।